রাজধানীতে অর্থোপেডিক হাসপাতালের কোটি টাকার ওষুধ জব্দ, অসাধু ব্যক্তিদের যোগসাজশে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে খোলা বাজারে, বলছে র্যাব। আমরা আসলে দেখি যে আসলে এটা কোথা থেকে আসছে এবং কারা কারা ইনভলভ আছে। আমি আশা করি যে এটা বড় একটা পানিশমেন্ট হবে এবং এই মামলাটা অনেক দূর যাবে। বুড়িগঙ্গার বেড়িবাঁধ বছিলা অংশে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রভাবশালীদের কাছে মাথা নত না করার দাবি স্থানীয়দের। 3 দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামে গ্যাস সরবরাহ, ভোগান্তিতে নগরবাসী। কাল সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানী গুরুত্বপূর্ণ অংশে গ্যাস সরবরাহ। এবং 6 জনকে অভিযুক্ত করে চাঞ্চল্যকর ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা, মূল পরিকল্পনাকারী মেজর জিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজধানীর কলেজ গেট এলাকায় সরকারি হাসপাতালের কোটি টাকার ওষুধ জব্দ করেছে র্যাব। দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, জব্দকৃত ওষুধ জাতীয় অর্থোপেডিক হাসপাতালের। আমরা এখানে প্রায় 12-13 হাজারের মতো আপনার সিরিজ পেয়েছি, যেগুলো হচ্ছে আপনার এরকম গভর্নমেন্ট .4 লেখা আছে, গভর্নমেন্ট প্রপার্টি, এগুলো কালিদে মুসরি দিয়েছে। সরকারি ওষুধ, সরকারি আইটেম, সুতরাং সরকারি যেখান থেকে বেরিয়ে আসছে সেখানকার অবশ্যই কেউ না কেউ জড়িত। আমরা আসলে দেখি যে আসলে এটা কোথা থেকে আসছে এবং কারা কারা ইনভলভ আছে। আমি আশা করি যে এটা বড় একটা পানিশমেন্ট হবে এবং এই মামলাটা অনেক দূর যাবে। বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ ও বছিলা অংশে অভিযান চালিয়ে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ। নদী রক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর উচ্ছেদ বন্ধ করতে প্রভাবশালী মহলের কাছে মাথা নত না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রাজধানীর প্রাণভোমরা বুড়িগঙ্গার বেড়িবাঁধের সেকশন ও লালবাগের শহীদনগর এলাকায় সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি দুটি এলাকায় দুটি এক্সকাভেটরের মাধ্যমে প্রায় 100 অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। শনিবার থেকে সোমবার পর্যন্ত 3 দিনে এ নিয়ে 250 অবৈধ স্থাপনা উচ্ছেদ করল পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা জারি হোক, সেটা অবৈধ, এইভাবে মেনেই আমরা উচ্ছেদ করছি। প্রভাবশালীর আর কোনো বিষয় নেই, সরকারের চেয়ে বেশি প্রভাব আর কারো নাই। সরকারি স্থাপনাই যেহেতু বাদ দিচ্ছি না আমরা, কাজেই কোনোটাই উচ্ছেদ থেকে বাদ যাবে না অবৈধ। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে প্রভাবশালী মহলের যে অপতৎপরতা অব্যাহত রয়েছে সেটি অগ্রাহ্য করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ম্যাটাডোর, পান্না, লোকমান এরা জাল দলিল করছে, সমস্ত লিজ হাইকোর্ট বাতিল করে দিছে, পূর্বে যারা লিজ দিছে। এদিকে বুড়িগঙ্গা তুরাগ নদীর সংযোগস্থল বছিলা ব্রিজের 2 পাড়ে দুটি ভেকুর মাধ্যমে 116টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। পর্যায়ক্রমে ঢাকার চারদিকের সবগুলো নদী পুনরুদ্ধার করা হবে বলে জানালেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। 57টির মতো পাকা ভবন উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং 33টি আধা পাকা টং ঘর এবং 3 শেড ঘর আমরা এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আমরা যে কোনো ধরনের বাধাই আসুক, নদীর স্বার্থে সেসব বাধাকে উপেক্ষা করে আমরা কার্যক্রম চালাবো। তবে কোনো ধরনের নোটিশ বা মালামাল সরাতে পর্যাপ্ত সময় পায়নি বলে জানালেন উচ্ছেদ হওয়া কেউ। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামের দক্ষিণ হালি শহরে গ্যাস সরবরাহ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, খালের পাড়ে ভাঙন ও অতিরিক্ত পানি থাকায় গ্যাস লাইন মেরামত দেরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এর আগে গেল 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের দক্ষিণ হালি শহর আকমল আলী রোডে খাল খননের সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির 24 ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট গ্যাসের প্রধান রিং লাইনটি কাটা পড়ে। তখন থেকে শুরু হয় গ্যাস সংকট।
এদিকে মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য আগামীকাল সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজধানী গুরুত্বপূর্ণ অংশে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এই কথা জানান। এর আগে গেল শনিবার আগাম ঘোষণা ছাড়া রাজধানী বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর যানজট কমাতে দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজের অংশ হিসেবে রাজধানীর মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এর ফলে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা রাজধানীর বড় অংশে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস কর্তৃপক্ষ। এলাকাগুলো হলো মিরপুর, শ্যামলী, মণিপুরি পাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, জাতীয় সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকা, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল এবং কমলাপুর ও আশেপাশের এলাকা। শাহবাগপুরের এই লাইনটি ঢাকা শহরের মেইন লাইন, এর সাথে বিস্তৃত নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত বিধায় এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি 19/2/2009 রোজ মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকা থেকে পরের দিন সকাল 6 ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর আগে গত শনিবার আগাম ঘোষণা ছাড়াই রাজধানী ও সাভারের বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে দিনভর ভোগান্তিতে পড়েন নগরবাসী। অলরেডি দুঃখ প্রকাশ করছে, জিটিসিএল অলরেডি দুঃখ প্রকাশ করছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত শেষে 6 জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে কাউন্টার টেররিজম ইউনিট। মেজর জিয়াকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। হত্যাকাণ্ডের 11 জনের সংশ্লিষ্টতা থাকলেও সরাসরি অংশ নেওয়া 3 জন সহ 6 জনকে আসামি করা হয়েছে বলে জানালেন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কাউন্টার টেররিজমের তদন্তে উঠে আসে বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন নামে দুটি বই লেখাকে কেন্দ্র করে উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের টার্গেটে পড়েন ব্লগার অভিজিৎ রায়। আমেরিকান প্রবাসী এই লেখক দেশে আসলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যার মিশনে নেতৃত্ব দেয়া মুকুল রানা সহ 11 জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। অন্য 5 জনের নাম পরিচয় না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। 3 জন গ্রেপ্তার হয়েছে যারা এই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। পাশাপাশি ফারাবি, সে যেহেতু প্ররোচনাকারী, এই 4 জন গ্রেপ্তারকৃত 4 জন এবং মেজর জিয়া এবং আরও একজন যার ঠিকানা পাওয়া গেছে আকরাম, এই 6 জনের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করেছি। চার্জশিট অনুমোদনের জন্য আজকেই আমরা পাঠিয়ে দিচ্ছি। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান জানালেন পলাতক মেজর জিয়ার বর্তমান অবস্থানের বিষয়ে ধারণা নেই। সে আর সেই অর্থে সেইভাবে সক্রিয় নেই, কারণ সক্রিয় থাকলে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা যেভাবে বিস্তৃত আছে তাতে সক্রিয় হলে কোনো অ্যাক্টিভিটি চালালে আমরা হয়তো তার লোকেশনটা টের পাবো। 2015 সালের 26 ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বইমেলায় আসেন ব্লগার অভিজিৎ রায়। সেখানে খুন হন তিনি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ডাস্টবিন থেকে অন্তত 25টি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালে পানির ট্যাঙ্ক সংলগ্ন ডাস্টবিন থেকে এগুলো উদ্ধার করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা প্রথমে এর সন্ধান পান, পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সেগুলো উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এসব ভ্রূণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহারিক কাজে সংরক্ষণ করার কথা। পুলিশ কর্মকর্তারা বলছেন এগুলো ডাস্টবিনে ফেলা উচিত হয়নি। ঘটনা কি হয়েছিল তারা খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরের প্রথম দিনে 2 দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও ব্যবসা, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রোববার সকালে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর সংযুক্ত আরব আমিরাতে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী সুলতান আল মনসুরের উপস্থিতিতে 4টি সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে আবুধাবি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের নতুন দুয়ার খুলতে যাচ্ছে বলে আশা সংশ্লিষ্টদের।
কাল থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ চলবে সোমবার পর্যন্ত। মনোনয়নপত্র না নেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। জাসদ ছাত্রলীগ আজ তাদের প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে ছাত্রলীগ কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় রয়েছে। এদিকে 6 দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাম জোট। শরীয়ত খানের রিপোর্ট। দিন যত ঘনিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাপ ততই বাড়ছে। ছাত্রলীগ ছাত্র দলের পাশাপাশি অবস্থানে সরগরম পুরো ক্যাম্পাস। মনোনয়ন বিতরণের আগের দিন মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আধুনিক ও বহুতল কমপ্লেক্সের রূপ দেওয়ার দাবিতে গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে সরকার সমর্থক এই সংগঠন। প্যানেল ঘোষণার জন্য কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সংগঠনের নেতারা। বাংলাদেশ ছাত্রলীগ নেত্রীর সাথে পরামর্শ করেই আমরা তারপরে মনোনয়ন ফর্ম সংগ্রহ করব। হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন, প্রার্থীদের বয়স সীমা বাতিল সহ দাবি আদায়ে আন্দোলনে ব্যস্ত সময় পার করে ছাত্রদল। মনোনয়ন ফর্ম না নেওয়ার ঘোষণা দেয় সংগঠনের নেতারা। নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে এবং টেকসই সহাবস্থানের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডাকসু নির্বাচন পিছিয়ে দিয়ে পুনঃ তফসিল ঘোষণা করবে, এটাই আমার প্রত্যাশা করি। একাডেমিক ভবনে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র করা সহ 6 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও করে বাম ছাত্র সংগঠনগুলো। সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। হলে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসান করে প্রথম বর্ষ থেকেই সকল শিক্ষার্থীর বৈধ সিটের ব্যবস্থা করতে হবে, গণরুম ও গেস্ট রুম নির্যাতন বন্ধ করতে হবে এবং নির্যাতনের বিচার করতে হবে। এদিকে নির্বাচনের সংগঠনের প্যানেল ঘোষণা করেছে জাসদ ছাত্রলীগের একাংশ। শরীয়ত খান, RTV, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একই সঙ্গে সব প্রার্থী যাতে প্রচারণায় সমান সুযোগ পায় সে ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে 2 সিটির উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন CEC। 2.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে বলে কমিশনকে অবহিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। নাম পরিবর্তন করলেও জামায়াতের আদর্শ একই থাকবে, তাই একে পরিবর্তন করা যাবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ধানমন্ডি কার্যালয়ে সভাপতি মণ্ডলীর সভা শেষে তিনি বলেন, জামায়াত বিএনপি তলে তলে একে অন্যের দোসর। আওয়ামী লীগ সবসময় নীতিগতভাবে জামায়াত নিষিদ্ধের পক্ষে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ব্যর্থতার পর হেরে যাওয়ার ভয়েই বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। জানান, আগামী 22 ও 23 ফেব্রুয়ারি তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 290 সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ফলে একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ ও পদে থাকা বৈধ ও সংবিধান সম্মত। 10ম সংসদের মেয়াদ শেষে 30 জানুয়ারি সংসদ অধিবেশনের মধ্য দিয়ে একাদশ সংসদে নির্বাচিতরা কার্যভার নেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। বিষয়টি আমলে নিয়ে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানান রিটকারীর আইনজীবী। 2025 সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার সংসদে বিরোধী দলের সদস্য রুস্তম আলী ফরাজির তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান রেলপথ মন্ত্রী। তিনি বলেন, দেশের সব জেলায় রেল সংযোগ স্থাপন করে সাধারণ মানুষকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও সেতু মেরামতের বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অমর একুশে গ্রন্থমেলার খবর। 12তম দিনে এসে পাঠক, লেখক আর প্রকাশকদের উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলায়। সন্ধ্যার পরও নানা বয়সের মানুষ আসেন বইমেলায়, বাড়ি ফেরেন পছন্দের লেখকের বই কিনে। এবার অনেক নতুন বই আসায় খুশি পাঠকরা। আগামী সপ্তাহে বই বিক্রি আরও বাড়বে বলে আশা করেন লেখক ও প্রকাশকরা। এদিকে আজও মোড়ক উন্মোচন করা হয়েছে 33টি বইয়ের। এই বইয়ের মধ্যে থেকে জানতে পারবে যে পৃথিবীর আসল চেহারাটা কি। মানুষ যে ষড়যন্ত্রপ্রবণ, শুধু এই দেশে না, সব দেশে, যার যুগে যুগে কালে কালে
সো সেই জিনিসটি এখানে ফুটে এসছে। আমরা যেন বই কেনার সময় শুধু নতুন বই না খুঁজি শুধু লেটেস্টটা না খুঁজি, যে বইটা ভালো এই সম্পর্কে খোঁজখবর নিয়ে আসি, সে বইটা যদি আমার সংগ্রহে না থাকে সেটাই নতুন বই। আমি শেখ রাসেলকে নিয়ে লিখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মাঝে তার অস্তিত্ব আছে, আবার তিনি থেকেও নেই, এরকম কিছু অনুভূতি নিয়ে কিছু লেখা আছে। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। প্রতিকূল আবহাওয়ার কারণে ইজতেমার দ্বিতীয় পর্যায়ের সময় একদিন বাড়ানো হয়। এদিকে সাদ অনুসারী মাওলানা আশরাফ বলেন, আদর্শগত পার্থক্য থাকলে ভবিষ্যতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের ইজতেমার আনুষ্ঠানিকতা। ঝড় বৃষ্টির কারণে সময় বাড়ানোর আবেদন জানান মাওলানা সাদের অনুসারীরা। গতকাল বিষয়টি বিবেচনা করে ইজতেমার সময় একদিন বাড়ানো হয়। তবে এই তথ্য সবাই না জানায় সকালে আখিরি মোনাজাতে অংশ নিতে এসে বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা। আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল, তা হলো না, ডেট চেঞ্জ করে আগামীকাল দিয়েছে। কালকেও হচ্ছে, আমার তো থাকার সম্ভব নয়। সমস্ত দুনিয়ার মানুষ হেদায়েত পাক, সবাই আল্লাহ হয়ে যাক। এদিকে ইজতেমা আয়োজন নিয়ে বিভক্তি তৈরি হওয়ায় অসন্তুষ্ট সাধারণ মুসল্লিরাও। আমি চাই যে দুই পক্ষ একসঙ্গে হলে এই দিনটা কায়েম করা আমাদের জন্য ভালো হবে, কারণ ওলামা হযরত আমাদের মাথার মুকুট। যেন উম্মতের মধ্যে যেন ফাটল সৃষ্টি হয়েছে, আবার যেন আল্লাহ তাআলা একত্রিত করে দেয়, কিভাবে আমরা আল্লাহ হইতে পারি, দুনিয়া বা আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারি, এই জন্য এই মেহনত। বিকালে এক সংবাদ সম্মেলনে সাদ অনুসারী মাওলানা আশরাফ আদর্শগত পার্থক্য থাকলে একসঙ্গে ইজতেমার বিপক্ষে মত দেন। আমরা যতক্ষণ পর্যন্ত আদর্শগত পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত একসঙ্গে করার প্রশ্নই আসে না। ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্নে করতে সব আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে বলে জানান গাজীপুরের পুলিশ কমিশনার। এই মোনাজাতের জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা, সেটি আগের যে মোনাজাত হয়েছে সেটির মতনই নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা। সোহেল রানা, RTV, টঙ্গী, গাজীপুর। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম বলেছেন, ঠাকুরগাঁয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে হরিপুর উপজেলার বহরমপুরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য এলাকাবাসী ও বিজিবিকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। গেল 12 ফেব্রুয়ারি বহরমপুরে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহত হয়। গাইবান্ধায় প্রায় 2 কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। ভোর 6টার দিকে চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বাস থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ। এ সময় 4 জনকে আটক করা হয়। বন বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে তক্ষক হিসেবে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে তক্ষকটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। RTV কার্যালয় পরিদর্শন করলেন ভয়েস অব আমেরিকার ব্যবসা উন্নয়ন পরিচালক মেহমুদ কাজমি ও এশীয় অঞ্চলের প্রধান মনোজ রয়। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান তাদের স্বাগত জানান। মেহমুদ কাজমি RTVর সাথে ভয়েস অব আমেরিকার যৌথ কার্যক্রম নিয়ে কথা বলেন। এছাড়া বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমস্যা রোহিঙ্গা সংকটে RTVর ইতিবাচক ভূমিকার প্রশংসাও করেন তিনি। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে RTVর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন অতিথিরা। Oh my God. Actually, most of people they are outside now. Come on. Oh, he's taking it. So that he get understand. Excellent. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে বিষয়বস্তু করে প্রথমবারের মতো নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাটল ট্রেন। আগামী 24 থেকে 28 ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এটি প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল 3টা, 5টা ও সন্ধ্যা 7টায় চলবে সিনেমাটির প্রদর্শনী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এর উদ্বোধন করবেন।
মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে নতুন 3টি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, নিয়ম মেনে ব্যাংকগুলো চললে সংখ্যা কোনো সমস্যা না। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। নতুন 3টি ব্যাংক কার্যক্রম শুরু করলে দেশে ব্যাংকের সংখ্যা দাঁড়াবে 62তে। এদিকে ক্লাসিফাইড লোন কি প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে শিগগিরই অডিট চালু করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। ডেফিনেটলি প্রয়োজন না থাকলে এই কাজ করতো না। তো তাদের হয়তো বিশ্লেষণ আছে, প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে হয়তো তারা করে দেখতে পারে। যা ব্যাংক আছে সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না। ব্যাংকের কার্যক্রম যদি থাকে, ব্যাংক যদি কোনো যে উদ্দেশ্যে ব্যাংক করা, সে যদি কোনো কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন্ডিয়ার কেস নাম্বার দিয়ে আমি কোনোদিনও আমি চিন্তিত না। হামদনাথ সহ ইসলামিক জ্ঞানে পারদর্শী সারা দেশে 10 জন শিশুকে পুরস্কৃত করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাজধানী পান্থপথে আয়োজিত ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস 2018 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেকের হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে অর্থোপেডিক হাসপাতালে কোটি টাকার ওষুধ জব্দ, অসাধু ব্যক্তিদের যোগসাজশে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে খোলা বাজারে, বলছে র্যাব। বুড়িগঙ্গার বেড়িবাঁধ বসিলা অংশে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রভাবশালীদের কাছে মাথা নত না করার দাবি স্থানীয়দের। 3 দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামে গ্যাস সরবরাহ, ভোগান্তিতে নগরবাসী। কাল সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ অংশে গ্যাস সরবরাহ। এবং 6 জনকে অভিযুক্ত করে চাঞ্চল্যকর ব্লগার অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা, মূল পরিকল্পনাকারী মেজর জিয়া। রাতের সংবাদে পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।